আজ আমরা নতুন টপিক নিয়ে একটা আলোচনা করব, সেটি হলো ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য করোনা ভাইরাস। বিকজ আজ থেকে প্রায় 3-4 মাস 5 মাস আগে থেকে আমরা আমাদের দেশের যা সিচুয়েশান অ্যাবাউট দ্য করোনা, এবং এটা শুধুমাত্র আমাদের দেশে না, অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার কান্ট্রি, অল ওভার ওয়ার্ল্ডের জুড়ে, সেখানে আমেরিকা, সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর উত্তর আমেরিকা, আফ্রিকা, চায়না, এশিয়া, ইউরোপ, প্রায় সমস্ত দেশেই। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ইন্ডিয়াতে করোনার এফেক্টটা অতটা পরিমাণে আসেনি যতটা অন্যান্য দেশে এসছে। তো ইন্ডিয়াতে মোর্টালিটি রেটটা অনেকটাই কম, প্রায় ভারত সরকার যেটা বলছে যে 2.5 ইয়া ফির 3%, অর্থাৎ 100 জনের মধ্যে 3 জন মাত্র মারা যাচ্ছে, এবং সেটাও তাদের ক্ষেত্রে যাদের কিন্তু ফার্টিলিটি রেট, অর্থাৎ যাদের শরীরে কোমরবিডিটি, কথাটা আমরা শুনেছি। কোমরবিডিটি মানে হচ্ছে যে যাদের আগে থেকে কোনো রকম শরীরে রোগ আছে তাদেরকে এফেক্টটা বেশি করছে, সেটা ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য করোনা ভাইরাস। সো আজকে আমরা যে টপিকটা হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি এখানে জানিয়ে রাখি, এটা কোনো রকম লেকচার না, এটা কোনো রকম আমি মানুষকে জ্ঞান দিচ্ছি সেই ব্যাপারটাও না। চ্যানেলটার নামই হচ্ছে দ্য লার্নিং ইন্ডিয়া, নতুন নতুন কাহানি, যেটা শুনে অ্যাটলিস্ট ভালো লাগবে। অ্যাজ এ হিউম্যান সিটিজেন্স হিসেবে আমাদের ভালো লাগবে, অ্যাজ এ হিউম্যান সিটিজেন্স অফ ইন্ডিয়া আমাদের এগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যাটলিস্ট মাইন্ডে রাখা উচিত। তো তাই জন্যই আমি এই সমস্ত ভিডিওগুলো বানাই। তো আজকে এটা আমার বেশি দিনে হয়নি চ্যানেলটা, তো 2-4 দিন হয়েছে। তো এই 3-4টে টপিক আমি মাত্র কভার করতে পেরেছি। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ করোনা ভাইরাস। দেখো, এই করোনা ভাইরাস বিগত 3-4 মাস, সি ফর করোনা অর সি ফর কমিউনাল, আমি এই কথা প্রত্যেককে এখন মনে করিয়ে দিতে চাই। সি ফর করোনা আর 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর গেলে কেটে যাবে। হ্যাঁ, করোনা ভাইরাস কখনো যাবে না, কিন্তু এর যে এফেক্ট, এর যে মোর্টালিটি রেট, এর যে মানুষকে মেরে ফেলার যে ক্ষমতা, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। সেটা আজ না হলেও 2-3 বছর পরে হলেও কমবে। কিন্তু সি ফর কমিউনাল, অর্থাৎ ধর্মীয় ব্যাপারগুলো যেটা আমাদের মনের মধ্যে আছে, সেটা কিন্তু কোনো দিনও যাবে না, এবং যেটা দিনের পর দিন বেড়েই চলেছে। হিন্দু মুসলমান মানে এতটাই রিলেশন খারাপ হতে চলেছে আমাদের দেশে, তো সেটা কোনো দিনও আশা করি আমার মধ্যে কমবে না, এটা আরও বাড়বে। অ্যাটলিস্ট আফটার করোনা তো এটা তো বাড়বেই। তো ফার্স্ট অফ অল আমি আলোচনা করব যেটা, আমি আগে দেখে নিই। হ্যাঁ, এই ভিডিওতে আমরা বিশেষ কিছু আলোচনা করব না, আমরা এর পরের যে ভিডিওগুলো তৈরি করব আমরা, তো সেখানে স্পেসিফিক হোয়াট ইজ দ্য পলিটিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য করোনা ভাইরাস, হোয়াট ইজ দ্য গভর্নেন্স সিস্টেমস, অতএব আমাদের ভারতবর্ষের যে গভর্নেন্স সিস্টেম বাই দ্য গভর্নমেন্ট, ভারত সরকারের দ্বারা যে গভর্নেন্স সিস্টেম, সেটার ওপর কী এফেক্ট আসতে চলেছে, ইকোনমির উপর কী আসতে চলেছে, আর ইন্টারন্যাশনাল রিলেশনস মানে বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদের মধ্যে ইন্ডিয়ার যে সম্পর্ক, সেই সমস্ত সম্পর্ক করোনার ফলে কতটা কমবে, কতটা বাড়বে না সেম থাকবে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই নেক্সট লেকচারগুলোতে আমরা আলোচনা করব। দেন সোশ্যাল অ্যাসপেক্টস মিনস দ্য সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, ডিফেন্স ওয়েলফেয়ার স্কিম। সোশ্যাল অ্যাসপেক্ট বলতে সমাজের ওমেন সম্প্রদায়, অর্থাৎ মহিলারা কীভাবে জীবনযাপন করছে, তাদের কী সিচুয়েশন, এই সমস্ত নিয়ে একটা আলোচনা করব এর পরের ভিডিওতে, এবং একটা একটা করে কিন্তু আমরা সেগুলো আলোচনা করব। অ্যান্ড দেন তারপরে আসছি সায়েন্টিফিক অ্যাসপেক্ট, কিছুই না, ওটা আমরা নিউজে অনেক রকম শুনে থাকি। এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, তো আলটিমেট ইউটিউবের মাধ্যমে আমরা অনেকেই শুনে থাকি কোথায় কোথায় কী সমস্ত ভ্যাকসিন চলছে, কোথায় চালান হচ্ছে, তার লিগেল কন্ডিশন কী, তার ইলিগেল অ্যাপ্রোচ কী, কীভাবে কতদিন লাগে তার একটা মেডিসিন তৈরি হতে, সেটা কার দ্বারা পাস হয়। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর মধ্যে আছে। দেন এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট যদি আমরা বলতেই হয়, আমরা বিগত দিনে দেখেছি যে এই 3-4 মাস সময়ে গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ ছিল, ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, সমস্ত কলকারখানা বন্ধ। হ্যাঁ, কিছু কিছু কলকারখানা তো অবশ্যই কন্টিনিউ ছিল, যেমন তার মধ্যে আছে পাওয়ার সেক্টর। অবশ্যই পাওয়ার সেক্টর না হলে গোটা দেশই অন্ধকার, আলটিমেট পাওয়ার সেক্টরকে আমাকে কাজে লাগাতে হবে। তো সেটা ছেড়ে আর সমস্ত ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আমাদের বেশি চলছিল না। তো তার ফলে কি আমাদের পলিউশন, মানে ওই সমস্ত ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনগুলো এনভায়রনমেন্টে আসতো, তো সেগুলো আর আসছে না। সেগুলো না আসার ফলে কিন্তু আমাদের অনেকটাই পরিবেশ দূষণ
কমেছে, এবং তার জন্য পিএমআই অনেকটাই কমেছে। হোয়াট ইজ দ্য পিএমআই সেটা পরে আলোচনা করব। পিএমআই একটা ভালো ধরনের, এবং এয়ার কোয়ালিটি যে ইন্ডেক্সড আমাদের ভারত সরকার যেটা প্রত্যেক বছরে রিলিজ করে, এবং দিল্লিতে হিউজ পরিমাণ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মানে কোথায় কীরকম এয়ারে কত পরিমাণ আপনার পলিউশন আছে, তো সেটার উপরে ভারত সরকারই কিছু ডেটা রিলিজ করে, কিছু ইন্ডেক্স রিলিজ করে। তো আলটিমেট সেটা নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। অ্যান্ড সেকেন্ড থিংস ইজ দ্য এথিক্যাল অ্যাসপেক্ট। এথিক্যাল অ্যাসপেক্ট মিনস এই করোনার ফলে আমরা কিছু মানুষ দেখেছি তারা অন্যের প্রতি, অর্থাৎ করোনা ওয়ারিয়র যারা, তারা কিন্তু নিজের ভবিষ্যতের কথা না ভেবে, নিজের শরীরের কথা না ভেবে অন্যের কিভাবে ভালো করতে হয়, অন্যকে কিভাবে হেল্প করতে হয় সেটা কিন্তু করেই চলেছে। কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে যারা কোম্পানির ওনার, কোম্পানির বিভিন্ন এমডিসিও বা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ম্যান অ্যাজ দেয়ার ইন দ্য কান্ট্রি। সো তারা কিন্তু কোনো মানুষের উপকার করছে না, অথচ গভর্নমেন্ট থেকে যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষদেরকে দিচ্ছে, তো সেগুলো কিন্তু আজকেই একটা রিপোর্ট এসছে, আমি বলে দিই এই রিপোর্টটা সম্পর্কে। ভারত সরকার যদি 1 টাকা রিলিজ করে, তার মধ্যে 15 পয়সা কিন্তু একদম লোয়ার সেকশন মানুষের কাছে এসে পৌঁছায়। এটা ছিল রাজীব গান্ধীর সময়, অর্থাৎ 1990, 1980 দশকে। আজ আমাদের ভারতবর্ষ অনেক চেঞ্জ হয়েছে, ভারতবর্ষের মানুষ অনেক শিক্ষিত হয়েছে, এবং ভারতবর্ষের গভর্নেন্স সিস্টেম অনেক বড় হয়েছে, অনেক ভালো হয়েছে। কিন্তু আজও কিন্তু এই ভারত সরকার একটা রিপোর্ট আজকে বলছি যে 8 কোটি মানুষদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে কিন্তু ওই বিনা পয়সায় চাল ডাল দেওয়ার যে স্কিম এনেছিল, এটা একটা স্কিম না, এনেছিল, কিন্তু তার মধ্যে 1.2 করোড় পিপুল আজ পর্যন্ত ওই সুবিধা পেয়েছে। অর্থাৎ 1.2 করোড় মানে 15% থেকে কম, অর্থাৎ 1 টাকার 15 পয়সা, আর এই 8 কোটি টাকার 8 কোটি মানুষ, অর্থাৎ 1.2 করোড় মানুষ পাওয়া, এটা কিন্তু ব্যাপারটাই সেম। সো একটা করে আমরা আজকে আলোচনা করব না, কারণ কি আজকে আলোচনা করা সম্ভব নয় আমার পক্ষে, এবং এতটা ভিডিওটা বড়টা এটা ঠিক হবে না। তো আলটিমেট আজকে আমরা কি করব, একটা ওভারভিউ দেখে নেব। ওভারভিউ মিনস দ্য পলিটিক্যাল অ্যাসপেক্ট কী ছিল। পলিটিক্যাল অ্যাসপেক্ট মিনস আমরা বিগত 3-4 মাস ধরে দেখেছি, অর্থাৎ যতদিন ধরে করোনা আমাদের দেশে এসেছে, করোনা এসেছে 31 ডিসেম্বর 2019, এই কারণেই এই করোনা ভাইরাসের নাম দেওয়া হয়েছে কোভিড-19। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসেছে মেনলি ফেব্রুয়ারি এন্ড, অর্থাৎ মার্চের প্রথমের দিক থেকে এসেছে, এবং আমরা লকডাউন শুরু করেছি মার্চ মাসের 24 তারিখ থেকে, 24 ও 25 তারিখ থেকে। সো in polity aspect there are different aspect in the তাদের মধ্যে একটি হলো সেন্টার স্টেট রিলেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এই বছর যারা কম্পিটিশান এক্সাম দেবে বা দিতে চলেছ, তো তাদের ক্ষেত্রে বলি সেন্টার স্টেট রিলেশন খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা মাঝে মধ্যেই দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দোষ দিচ্ছে, রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দোষ দিচ্ছে। অতএব এই সমস্ত রিলেশনগুলো যখনই আমরা নিউজে আসি এবং দেখতে পাই, তাই এইগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এবং আমরা একটা নিউজ দেখেছিলাম 17 মে, আফটার 17 মে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি স্টেট গভর্নমেন্টকে বলেই দিয়েছে যে এরপর থেকে তোমরাই যেটা ডিসিশন নেবে সেটাই নেবে, কিন্তু তার আগে পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টই রুলসগুলো বের করেছিল। তো এই ক্ষেত্রে সেন্ট্রাল স্টেটের মধ্যে যে বিবাদ, এগুলো চলতেই থাকে, এবং আমাদের যে লোকাল বডিগুলো আছে, লোকাল বডি আমাদের ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা, এইগুলো কিন্তু খুব একটা গভর্নেন্স সিস্টেমটা ভালো ছিল না, এবং সেখানে আমরা দেখেছি যে ইন্ডিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট ত্রিস্তরীয় সিস্টেম। আর কোনো দেশে আছে কি না আমার ঠিক জানা নেই। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের ইন্ডিয়াতে কিন্তু সবথেকে বেশি। তো সেই ত্রিস্তরীয় সমাজ ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, সেখানে কিন্তু অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে এই বিগত 3-4 মাসে। এবং সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে কেরালা, অনেক রাজ্য ছিল আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেখানে কিন্তু তারা সঠিক মতো ডেটা, কোভিড-19 যে ডেটা, প্রতিদিন কত মানুষ নিহত, প্রতিদিন কত মানুষ আহত হচ্ছে, প্রতিদিন কত মানুষ হসপিটালে যাচ্ছে, কতজন মারা যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু অনেক ডেটা আমাদের লুকোনো হয়েছিল। দেন তারপরে সরকারি টিম এসে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের টিম এসে সেটা বিবাদটা মিটিয়েছে। তো সেই কারণে
political aspect is the very important, and the international aspect, international relations aspect means ইন্ডিয়া চায়না বিবাদ। আমরা রিসেন্ট নিউজে দেখতেই পাচ্ছি যে আমেরিকা অলরেডি চায়নাকে বলে দিয়েছে এটা হচ্ছে চাইনিজ ভাইরাস, এবং মজা মানে এর যে ক্ষতিপূরণ হিসেবে পয়সাও চাওয়াচাই শুরু করে দিয়েছে জার্মানি অলসো ইতিমধ্যে বলেই দিয়েছে যে এটা চাইনিজ ভাইরাস, চায়নায় তোমাকে পয়সা দিতে হবে, তুমি কোথা থেকে দেবে আমি জানি না। তো উহান ভাইরাস অনেকে বলছে চাইনিজ ভাইরাস, অনেকে বলছে হ্যাঁ এই করোনা ভাইরাস, সি ফর করোনা। আরেকটা জিনিস তোমাদেরকে ভুলে গেলাম, সি ফর কোল্ড ওয়ার। আমরা জানি 1950-60 দশক থেকে 1990 সাল পর্যন্ত যে কোল্ড ওয়ার চলছিল আমেরিকা চায়নার মধ্যে, আমেরিকা চায়না বিভিন্ন কান্ট্রির মধ্যে, এটা কিন্তু ডিফারেন্ট মোড নেবে এই আফটার করোনা। এবং দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, আফটার করোনা অ্যান্ড দ্য বিফোর করোনা। আফটার করোনা আমরা যে বিশ্ব দেখবো সেটা হচ্ছে একদম বিশেষ, একদম ডিফারেন্ট থিংস, অ্যান্ড বিফোর করোনা সেটা তো আলাদা ছিল, সেটা বলার অবকাশই রাখে না। এবং একটা নিউজ 2-3 ধরে আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে চায়নাতে এখন ইকোনমিক্যাল কন্ডিশন, চায়নার ইকোনমি বেসিক্যালি কী, আমি এখানে বলতে চাই যে চায়নার ইকোনমি বেসিক্যালি এক্সপোর্ট বেস ইকোনমি। ওদের মালপত্র বিশ্ববাজারে বিক্রি হয়, সেইখান থেকে যে পয়সাটা আছে সেখান থেকে ওদের দেশের জিডিপি বা সেরকম কিছু বাড়ে, কিন্তু সেটা হচ্ছে ওদের ইকোনমি। কিন্তু এই রিসেন্ট পরিস্থিতিতে, এই রিসেন্ট যে প্যান্ডেমিক চলছে কোভিড-19, সেখানে কিন্তু আমরা ডিফারেন্ট চিত্র দেখতে পাচ্ছি। কীরকম? সেখানে আমরা কোনো রকম মেসেজ এসেছিল একটা, সেখানে আমরা কোনো রকম এক্সপোর্ট হচ্ছে না। বিভিন্ন কান্ট্রি তো আমাদের ইন্ডিয়া থেকে শুরু করে আমেরিকা বা জার্মানি বা ইউরোপিয়ান কান্ট্রি বা আফ্রিকার বিভিন্ন দেশ, সেখানে কিন্তু তারা নাই বলে দিয়েছে ডাইরেক্ট, আমরা চায়নার মাল নেবো না। অতএব তাদের এক্সপোর্ট জিরো, অতএব এক্সপোর্ট জিরো হওয়া মানে তাদের ইকোনমি অবস্থা জিরো, অতএব ইকোনমি জিরো মানে জিডিপি ধীরে ধীরে নামতে চলেছে, এবং দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা, চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবং ওখানের যিনি সরকার আছে শি জিনপিং, তিনি কিন্তু দেশের মানুষকে ভুল বোঝানোর জন্য কী করছে, ইন্ডিয়া ভিয়েতনাম অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে সীমা বিবাদ নিয়ে চেঁচামেচি করছে, আবার ওই সাইডে ভিয়েতনাম নিয়ে চিৎকার চেঁচামেচি করছে, সেখানে ঝগড়া ঝামেলা করছে। তো এই নিয়ে দেশের মানুষকে কিন্তু একটা অন্য ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাই যে এটা সকলের মনে রাখা উচিত যে কোনো দেশ যখন তার পলিটিক্যাল সিচুয়েশান উইকনেস হবে, তখন ওই দেশ কিন্তু চেষ্টা করবে দেশের মানুষের মন কিন্তু ভড়কানোর জন্য, দেশের মানুষের মনের যে মতিগতি সেটা ডিরেকশন করার জন্য। যেমন আমরা ইন্ডিয়াতে দেখেছি, যখন ইন্ডিয়া কোভিড-19 বিফোর কোভিড-19 ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ ইট ওয়াজ ভেরি স্লো ডাউন কন্ডিশনস অ্যাকর্ডিং টু দ্য নির্মলা সীতারামনজি, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য ইন্ডিয়া। সো আমরা দেখেছি যে কোভিড-19 আগে আমাদের ভারতবর্ষের যে সিচুয়েশান, ইকোনমিক সিচুয়েশান, সেটা কিন্তু খুব ভালো ছিল না, অর্থাৎ 4% গ্রোথে কিন্তু নেমে এসেছিল। হ্যাঁ, ভারত সরকার আজকে বলবে যে ডিউ টু কোভিড-19 আমাদের করোনার ফলে আমাদের ইকোনমিক কন্ডিশন -5% নেমে গেছে, কিন্তু এটা আমাদের মনে রাখা উচিত যে বিফোর করোনা ইট ওয়াজ অনলি 4%। আমাদের দেশ যখন স্লো ডাউনে চলছিল আজ থেকে 5-6 মাস বা 7 মাস আগে, তখন কিন্তু আমাদের দেশের যারা রাজনৈতিক মহলের কর্তারা আছেন, তারাও কিন্তু আমাদের ইন্ডিয়া পাকিস্তান রিলেশন, হিন্দু মুসলিম রিলেশন, সিটিজেনশিপ অ্যাক্ট এই সমস্ত করে কিন্তু মানুষের যে ডিরেকশানটা, মনের যে ডিরেকশানটা, সেটা কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছিল। অতএব এটা সব দেশই করে, এটা আমেরিকা আজকে করছে, কারণ আমেরিকাতে নভেম্বরে ভোট আমরা শুনেছি, সেই নভেম্বরে ভোটের জন্য আমাদের ইন্ডিয়ার সঙ্গে কী খারাপ ব্যবহারটা নিয়ে করছে। দেখো ইন্ডিয়ার সঙ্গে কী খারাপ ব্যবহার করেছে, ইন্ডিয়ার সঙ্গে না, অল ওভার ওয়ার্ল্ডের সঙ্গে H1B ভিসা, H2B ভিসা, J1, L1 সমস্ত ভিসা ক্যান্সেল করে দিয়েছে এই বছরের জন্য। এবং ইন্ডিয়া থেকে আমেরিকাতে প্রায় প্রতি বছর 70,000 H1B ভিসা, অর্থাৎ যারা স্কিল ওয়ার্কার হিসেবে ওখানে কাজ করতে যায়, জব করতে যায়, ওখানে কিন্তু তাদের ভিসাগুলো এই বছরের জন্য ক্যান্সেল করা হয়েছে। এটা কেবলমাত্র ডিউ টু দ্য ইলেকশন অফ দ্য USA। হ্যাঁ, ইউএসের আমি এটা বুঝতে পারি না যে ইউএসের মতো দেশ, যে কিনা গোটা বিশ্বকে চালাচ্ছে, যে কিনা সব থেকে পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে আমরা জানি, সেই দেশ কি করে এত
মানে নিচ মেন্টালিটির হতে পারে, বা তারা কি বুঝতে পারছে না যে তাদের সরকার কী করছে, তাদের ডোনাল্ড ট্রাম্প তাদের জন্য কী করছে। আমাদের দেশ গরিব দেশ, আমাদের অপেক্ষাকৃত ওদের থেকে রিসোর্স কম, ওদের থেকে শিক্ষাগত যোগ্যতা অনেক কম, ওদের থেকে অনেক স্মার্ট কম, ওদের থেকে অনেক কিছুতেই কম। তো আমাদের দেশের মানুষজন পলিটিক্যাল কর্তারা তারা করতেই পারে যে ভোট এসে গেলে ওদেরকে চাল ডাল দিয়ে দিলাম বা ও ভোট দিয়ে দিল, কিন্তু ওখানেও সেম সিস্টেম। এটা আমি মানতে পারছি না, এটা আমার দিক থেকে কিন্তু ইটস ইম্পসিবল টু ফর মি। তো সেটার জন্য আমার খুবই খারাপ লাগে মাঝে মাঝে। ওখানের দেশের যিনি এখন কর্তা আছেন ডোনাল্ড ট্রাম্প ইউএসএতে, তো সেখানের মানুষজনকে বলেই দিয়েছে, যে তোমরা মানে তোমাদের যে করোনা ভাইরাসের জন্য যে মাস্ক আমরা ব্যবহার করছি ওটা ছেড়ে দাও, আমরা কোনো রকম লকডাউন মানব না। তো এই সমস্ত সিচুয়েশন চলছে ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রির সঙ্গে যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। অ্যান্ড নরেন্দ্র মোদী এই বছরই ডিউরিং দ্য কোভিড-19 থেকে 2-3 মাস আগে সার্ক সম্মেলন করেছিল। সেটা হচ্ছে ভার্চুয়াল মিটিং, যেটা কিনা সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, যেমন সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, চায়না, এই সমস্ত কান্ট্রিদের নিয়ে যে সার্ক ভার্চুয়াল মিটিং করেছিলেন, সেখানেও খুব একটা সাড়া পাওয়া যায়নি। কারণ কি, ওই সার্ক মিটিংয়ের পরে যে ডিসিশানগুলো হয়েছিল সেই ডিসিশানগুলো কিন্তু ফুলফিলভাবে মানা হয়নি। তো সেখানেও একটা ব্যর্থতার চিত্র আমরা ফুটে উঠে সেটা দৌড়ায় নিয়ে। কিন্তু এছাড়াও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সমস্ত কান্ট্রি কিন্তু এখন রিসেন্ট দেখতে পাচ্ছি যে চায়নার দিকে অ্যাগ্রেসিভ হয়েছে, যে চায়নার দিকে ঢলে পড়ছে। তার কারণ হচ্ছে এই রিসেন্ট এই 3-4 দিন আগেকার ঘটনা। বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি কিন্তু চায়নার প্রেসিডেন্টকে একটা চিঠি লিখেছিল যে আমাদের থেকে যে মালগুলো ওই দেশে যাবে, ওই দেশে যেন যে ট্যারিফ বা ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স যেন না নেওয়া হয়। অতএব ওই দেশ কিন্তু মাফ করে দিয়েছে যে ইন্ডিয়া থেকে 97 বা 98 টাইপস অফ জিনিসগুলো যেগুলো যাবে চায়নাতে, তারা কিন্তু ট্যাক্স নেবে না। এটা 97 বা 98 বা ওটা ঠিক আমার সংখ্যাটা মনে নেই, কারণ কারেন্ট নিউজে আমি দেখেছিলাম এবং নিউজটা ঠিকঠাক পড়া হলো না। তো এই সমস্ত নিয়ে, এবং নেপাল তো অলরেডি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে, এবং সেখানে নেপালের যে কালাপানি যে জায়গাটা নিয়ে বিবাদ, সেটা নিয়েও ইন্ডিয়ার সঙ্গে খুব খারাপ ব্যবহারই করেছে। তো সেই নিয়ে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, অর্থাৎ নেবারহুড ফার্স্ট পলিসি, যেটা কিনা অটলজি কাছে স্বপ্ন থাকে যে নেবারহুড ফার্স্ট পলিসি, সেটা কিন্তু ক্রমেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আমরা এটা দেখতে পারছি। ইকোনমিক্যাল অ্যাসপেক্ট মিনস দ্য আমাদের দেশ কিন্তু অলরেডি স্লো ডাউনে চলছিল, এটা আমি আগেই বলেছি। তো এখন যে নতুন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিডিপি -5 to 6%, যেটা IMF বলছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে -5 থেকে 6% জিডিপি আসতে চলেছে 2020-21। তো সেটা অবশ্যই খুবই খারাপ, এবং তার ফলে কী হবে, কিছুদিন পরে আমরা দেখতে পাবো দেশের গরিবী সংখ্যা, অর্থাৎ পুয়ার পিপুলস আর ইনক্রিজিং র্যাপিডলি অ্যান্ড দ্য ইকোনমিক গ্রোথ ইজ নট ইনক্রিজিং র্যাপিডলি। বাট এটা ঠিক যে আমাদের দেশে যে টেকনোলজি উন্নত হচ্ছে, এই টেকনোলজি কতটা উন্নত হবে এবং টেকনোলজির ফলে নতুন কী ওয়্যার আসতে চলেছে, এবং গ্লোবালাইজেশন ব্যাপারটা ঠিক থাকবে না। কারণ সমস্ত কান্ট্রি চাইছে যে তাদের দেশের মাল তাদের দেশে বিক্রি হবে, তাদের দেশের মাল অন্য দেশে বিক্রি হবে না, এবং তাদের দেশের কোম্পানি তাদের দেশেই যেন ইনভেস্টমেন্ট করেন, কারণ তাদের দেশেও বেকার সমস্যা বাড়ছে। এবং প্রত্যেকটা দেশে আফটার করোনা ইচ অ্যান্ড এভরি কান্ট্রি শুড হ্যাভ দ্য সেম সিচুয়েশন। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেল ইউ ইন দ্য হোল countries will not be the globalization policy. সো এর ফলেও আমরা অনেক কিছু এই আরবান এবং রুরাল পলিসি, এটা ঠিক আমাদের দেশে এই রিসেন্ট একটা নিউজ শুনেছিলাম, এই রিসেন্ট নিউজে বলা হয়েছে, দ্য হিন্দু নিউজ পেপারে অবশ্য, তো সেখানে বলা হয়েছে যে আমাদের দেশে এই 3-4 মাসের মধ্যে 4 চাকার গাড়ি, 2 হুইলার, 4 হুইলার, বাইক, রিল্যাক্সেবল গাড়ি, এই সমস্ত অটোমোবাইল জিনিসগুলো কম বিক্রি হয়েছে। এটা কম বিক্রি হয়েছে ডিউরিং দ্য লকডাউন। কিন্তু চাষবাসের জন্য যে ট্রাক্টর,
সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার মানে এখান থেকে আমি একটা কথা বুঝতে পারি যে দেশের রুরাল ইকোনমি অর্থাৎ এগ্রিকালচার ইকোনমিটা কিন্তু ধীরে ধীরে বাড়তেই চলেছে এবং সেখানে ঠিক আছে। এবং অনেক রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু অনেক রাষ্ট্রে তাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কারগুলো আসছে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো দিচ্ছে তাদের এগ্রিকালচারের জন্য। যেমন মনরেগা ওয়ার্কারের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছু বাজেট পেশ করা হয়েছে, অর্থাৎ অনেক 72,000 করোড় থেকে আরও হয়তো 30-40,000 করোড় টাকা এক্সট্রা দেওয়া হয়েছে এই মনরেগার জন্য, বা অনেক রকম এই কৃষিকালচারের জন্য, এগ্রিকালচারের জন্য আপনার স্কিম তৈরি করা হয়েছে। এবং আমাদের দেশে এই যে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবস্থাটা, যে কি আমার দেশ বিশেষ কিছু এক্সপোর্ট করে না, কারণ এক্সপোর্টের দিক থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে, এবং ইম্পোর্টের দিক থেকে কিন্তু আমরা সারপ্লাস না, অর্থাৎ মাইনাসে রানিং চলে। মানে আমরা বেশি জিনিসপত্র কিনি বাইরের দেশ থেকে এবং কম জিনিসপত্র আমরা এক্সপোর্ট করি, এবং এর ফলে কী এফেক্ট আসবে সেটা কিন্তু অবশ্যই ভাববার বিষয় ইন দ্য ফিউচার সিস্টেম, ইন দ্য ফিউচার টাইম। অ্যান্ড ট্যুরিজম, হ্যাঁ এটা ঠিক। স্বদেশ, আমাদের অনেক পোর্টাল আছে, যে স্বদেশ পোর্টাল প্লাস স্বদেশ পোর্টাল আর অনেক রকম পোর্টাল আছে, জাস্ট আই ডোন্ট থিঙ্ক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। এই সমস্ত পোর্টালে তুমি গিয়ে আপনারা গিয়ে দেখতে পাবেন যে ভারতবর্ষের ট্যুরিজম ব্যবস্থাটা কত উন্নত মিনস এখানে মানে আমাদের জিডিপির একটা পার্সেন্টেজ টাকা আসে কিন্তু এই ট্যুরিজম থেকে। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল আর অনেক রাজ্য আছে যেখানে কিন্তু হিস্টোরিক্যাল অনেক কিছু জিনিস আছে যেটা কিন্তু বাইরে থেকে অনেক লোকের ট্যুরিজম হিসেবে আমাদের দেশে আসে, এবং সেখান থেকে আমরা কিছু মুনাফা বা রেভিনিউ ইনকাম করি, এবং সেটা কিন্তু খুব একটা কম না। তো সেটাও একবারে জিরো হয়ে গেছে, এবং সেখানে একদম এই বিগত 4-5-6 মাসের মধ্যে একদম টোটালি জিরো। তো একটা বিশেষ ধরনের ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। ওয়েলফেয়ার স্কিম, এই লকডাউনের সময় প্রাইম মিনিস্টার এই যে স্বনিধি যোজনা স্কিম করে যা কিছু নিয়ে এসছে, তো সেটা অবশ্যই আলোচনা করব। এনভায়রনমেন্টাল থিংস, বায়োডাইভার্সিটি, অর্থাৎ আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি যে আমাদের ভারত সরকার বিভিন্ন স্টেটের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে অ্যাপ্রুভ দিচ্ছে, তো সেগুলো শুধু ইন্ডাস্ট্রি অ্যাপ্রুভ দেওয়ার পিছনে অনেক কারণ আছে। তার কারণগুলো হলো, হ্যাঁ দেশের এমপ্লয়মেন্ট জেনারেশন তো হবেই, দেশের ইন্ডাস্ট্রি বাড়লে বাইরের থেকে এফডিআই আসবে, এফডিআই মিনস দ্য ফরেন ডাইরেক্ট এক্সচেঞ্জ, এগুলো তো আসবেই আসবে। কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমি ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্রুভাল দিচ্ছি, সেখানে তারা কিন্তু শুধুমাত্র বন জঙ্গল যা আছে গাছপালাগুলো কেটে কিন্তু ইন্ডাস্ট্রি বানাবে, এবং গাছপালাগুলো যখনই কাটবে তখনই কিন্তু আমাদের দেশের পলিউশন সিস্টেমটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। এইগুলোর দিক থেকে কিন্তু ধ্যান দিতে হবে। তো এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল থিংস, সেটা আমরা আলোচনা করব পরে এক এক করে। আজকে জাস্ট ওভারভিউ দিচ্ছি। তো সায়েন্স টেক তো বললাম, সোশ্যাল জাস্টিস তো বললাম। হ্যাঁ, সোশ্যাল জাস্টিসের মধ্যে একটা কথা আপনাদেরকে বলা হলো না, যেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অন দ্য ওমেন, মহিলাদের উপরে। রিসেন্ট ডেটা অনুযায়ী আমি বলছি, আমি ডেটা ঠিকঠাক হয়তো আমার মনে নেই এই মুহূর্তে, কিন্তু ডেটা আমি দেখেছি। ডোমেস্টিক ভায়োলেন্স অন মহিলাদের উপর কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স যথেষ্ট পরিমাণে বাড়ছে, এবং মহিলার নির্যাতন যেটা দিনের পর দিন বেড়েই চলেছে। এবং এটার কারণ লকডাউন, এটার কারণ মানুষের হাতে না পয়সা থাকে, এটার কারণ ফিজিক্যাল ডিস্টেন্সিং, এটার কারণ মানুষের মন মেজাজ ভালো নেই, তার জন্য ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু বেড়েই চলেছে। এবং আরেকটা থিংস আপনাকে ভাবতে হবে যে এই যে হেলথ সেক্টরের কথা যেটা বারবার বলছি, আমাদের দেশ, আমাদের রাজ্যগুলো, আমাদের যে ডিফারেন্স রাজ্য 29টা বা 35টা রাজ্যগুলো, এই রাজ্যগুলো কিন্তু হেলথ সেক্টরে খুব একটা বেশি খরচ করে না, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট খরচ করে না, তাই রাজ্য সরকার খরচ করে না বেশি। এবং ভারতবর্ষ ছাড়াও বিশ্বে বড় বড় অর্থনৈতিক দেশ যেমন আমেরিকা, তারাও কিন্তু এই করোনার ফলে দেখিয়ে দিয়েছে যে তারাও কিন্তু এই হেলথের ওপরে বেশি খরচ করে না। এবং সমস্ত কান্ট্রি থেকে শুরু করে আমাদের ইন্ডিয়াও হয়তো ইন ফিউচারে হেলথ সেক্টরের উপরে অবশ্যই বেশি খরচ করবে, এটা আমার ধারণা এবং আপনাদের হয়তো ধারণা, এবং করাটা উচিত। তা না হলে কিন্তু এই ডিজাস্টার সিস্টেম আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, কিন্তু আমাদের
এই মোর্টালিটি রেট কিন্তু আরও বাড়তেই থাকবে। সো হেলথ সেক্টরের উপরে কিন্তু আমাদের অত্যাধিক জোর দিতে হবে এবং জিডিপির একটা ভালো পরিমাণ টাকা এই হেলথ সেক্টরে দিতে হবে। এবং এডুকেশন সিস্টেম, এই সোশ্যাল জাস্টিসের মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল এডুকেশন যে সিস্টেমটা, এবং গভর্নমেন্ট থেকে আরও বলা হয়েছে যে ভার্চুয়াল যে এডুকেশন সিস্টেম, ভার্চুয়াল ক্লাস আরও বাড়াবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে হবে যে ভার্চুয়াল ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস, ভার্চুয়াল ক্লাস কি অফলাইনের ক্লাসটা নিতে পারবে, বা ভার্চুয়াল ক্লাস কি সম্ভব অফলাইন ক্লাসের সমতুল্য একটা ছেলেকে না মানে অ্যাজ এ সিটিজেনশিপ হিসেবে, অ্যাজ এ গুড সিটিজেনশিপ হিসেবে গড়ে তোলা। তো সেই সমস্ত দিক থেকে কিন্তু অনেক আমরা পিছিয়ে থাকবো কি এগিয়ে থাকবো সেটাও নিয়ে আমরা আলোচনা করবো এটা। এবং এটা দেশে কিন্তু এটা একটা ভালো রকমের বিবাদ চলছে, তো ভার্চুয়াল এডুকেশন সিস্টেম অ্যান্ড দ্য অফলাইন এডুকেশন সিস্টেম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড এটা সম্ভব কি না, তো সেটার উপরে কিন্তু আমরা জোর দেবো ইন ফিউচারে। অ্যান্ড আর সেরকম কিছু বলার নেই সোশ্যাল জাস্টিস, কারণ কি সোশ্যাল জাস্টিসের মধ্যে আমরা আরও অনেক কিছু দেখতে পাই, যেমন ওল্ড এজ পিপুল, যারা ওল্ড এজ পিপুল, হ্যাঁ আমাদের ইন্ডিয়ার সমাজ ব্যবস্থা এমনই যে সেখানে কিন্তু বৃদ্ধ মানুষজনদেরকে খুব একটা দেখা হয় না। আমি দেখা হয় না মিনস যে কেউ দেখে না সেটা না, কিন্তু খুব বেশি পরিমাণে দেখা হয় না। হয়তো 70% লোক দেখে বা 60% লোক দেখে, 40% লোক তার বাবা মাকে বা ওল্ড এজ পিপুলকে দেখে না। যে তাদেরকে তাদের লক্ষ্য নজর রাখা, তাদের খেয়াল রাখা, তাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু হয়তো দেখা হয় না। তো সেটার জন্যে এই করোনা ভাইরাস কিন্তু আরও ওই জিনিসটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং অ্যানাদার অ্যাসপেক্ট ইজ দ্য রিলিজিয়াস অ্যাসপেক্ট। আমরা ইন্ডিয়ার সমাজ ব্যবস্থাতে আমরা দেখতেই পাই যে SC ST OBC অর্থাৎ জাতিগত দিক থেকে হোক, ধর্মীয় দিক থেকে হোক, একটা মানুষকে আরেকটা মানুষের দিক থেকে ডিস্টেন্স তৈরি করা। তো সেই জিনিসটা কিন্তু আরও বেশি পরিমাণে বলেছে। হ্যাঁ, আমরা অনেকবারই আমাদের নিউজে দেখেছি যে কোনো গ্রামের কোনো একটা পার্টিকুলার নিজ সম্প্রদায়ের মানুষ, তাদের করোনা হয়েছে, তাদেরকে কিন্তু ওই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার কোনো এক সম্প্রদায়ের মানুষ, স্পেসিফিক কোনো এক সম্প্রদায়ের মানুষের করোনা হয়েছে এবং করোনাতে মারা গিয়েছে, তাদের শেষ কাজটুকু করা হয়নি, তাদেরকে গেড়ে দেওয়া হয়েছে বা তাদের যে বডি দেওয়া হয়নি তার পরিবারকে। তো এইরকম অনেক কিছু ঘটনা আমরা চোখের সামনে দেখতে পাই এবং এটার জন্য সোসাইটিতেও আমাদের অনেকটা এফেক্ট পড়বে আশা করি। তার মধ্যে ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়ি থেকে কাজ করা। তো বাড়ি থেকে কাজ করা, সব কাজ বাড়ি থেকে সম্ভব না, এবং কোন কাজগুলো বাড়ি থেকে সম্ভব, কোন কাজগুলো বাড়ি থেকে সম্ভব না, সেটাও আমাদেরকে ভাবতে হবে ইন ফিউচারে। এবং বাড়ি থেকে সমস্ত কাজগুলো করে আমাদের দেশের সেই জিডিপি, আমাদের দেশের সেই ইকোনমি ব্যবস্থা ফিরে আসা সম্ভব কি না, ফিরিয়ে আনা সম্ভব কি না, সেটাও কিন্তু আমরা ভবিষ্যতে আলোচনা করব এই পোর্টালে। আমি আবারও আপনাদেরকে বলে রাখছি, এই পোর্টাল শুধুমাত্র মানুষের অ্যাজ এ সিটিজেনশিপ হিসেবে, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনশিপ, গুড সিটিজেনশিপ হিসেবে আপনাদেরকে ন্যূনতম যে জিনিসগুলো জানা দরকার, যেটা আমাদের দেশে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড কী চলছে, সেগুলো আশা করি জেনে রাখলে আমার তো ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে শুনুন। অ্যান্ড রিভার্স মাইগ্রেশন যারা এসছে, যারা অন্য দেশ থেকে হোক বা অন্য স্টেট থেকে হোক আদার স্টেটে যাচ্ছে, তাদের জন্য এবং তাদের সাথে যাতে না কিছু মানে মতভেদ করার চেষ্টা করা হয় বা তাদেরকে নিয়ে একসঙ্গে জীবনযাপন করে একসাথে চলারই যাতে চলা যায়, সেটার বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং তো আমাদেরকে রাখতেই হবে, কিন্তু এমন ফিজিক্যাল ডিস্টেন্সিং না হয় একটা মানুষকে আরেকটা মানুষের থেকে দূরে সরিয়ে দিলাম। সো এই সমস্ত জিনিসগুলো আমাদের মনে রাখলে কিন্তু একজন সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে আমরা জীবনযাপন করতে পারবো। তো আমি আজকে আর কিছু বলছি না, কারণ এই টপিকটা নিয়ে আমার অনেক দিন ধরে ভিডিওটা করার ইচ্ছা ছিল। কারণ কি, এই করোনা এমন একটা ভাইরাস যেটা কিনা আমরা চোখে দেখতেই পাই না, অফকোর্স চোখে দেখতে পাই না। চায়না থেকে এসছে, হ্যাঁ চায়না থেকে এসছে কি ইটালি থেকে এসছে কি ফ্রান্স থেকে এসছে সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ ইতিমধ্যে একটা রিসার্চ থেকে বেরিয়ে এসছে যে এই ভাইরাসটা কিন্তু ফ্রান্সে দেখা গিয়েছে ডিসেম্বরের আগে, অর্থাৎ 2019 ডিসেম্বরের আগে ফ্রান্সে দেখা গিয়েছে। সেখানের যারা রিসার্চ করে মানে এই সমস্ত জিনিস নিয়ে, তারা কিন্তু অলরেডি রিপোর্ট দিয়েছে। অতএব এই ভাইরাসটা অলরেডি কোথাকার, হ্যাঁ এটাও হতে পারে যে চায়নাতে 2019 ডিসেম্বর মাসের 31 তারিখে যে রিপোর্টটা দিয়েছে হয়তো তার আগে থেকে ওখানে এসছে, সেটাও হতে পারে। যতক্ষণ না পর্যন্ত একটা মেন রিপোর্ট এসছে, WHO গাইডলাইন এসছে,
ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম কিছু বলতে পারবো না যে এই ভাইরাসটা কোথা থেকে অ্যাকচুয়ালি প্রপার এসছে। যতই আমেরিকা বা জার্মানি বা ফ্রান্স বা ইটালি বলুক না কেন যে এটা চায়নার ভাইরাস, এটা উহানের ভাইরাস, উহান শহর থেকে যেহেতু এটা পাওয়া গিয়েছে, এটা তো আলটিমেট ওই সমস্ত কথা বলেও লাভ নেই। শেষমেশ যে রিপোর্ট না আসলে কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, তো এটা হলো পলিটিক্যাল অ্যাসপেক্ট দেখলাম, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যাসপেক্ট দেখলাম, অর্থাৎ বিভিন্ন কান্ট্রির সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক, তাতে করোনার কী এফেক্ট আসতে পারে, তাতে ইন ফিউচারে কী এফেক্ট আসবে, এখন কী আসছে, এবং লং টার্ম পলিসিতে কী চেঞ্জ করতে হবে আমাদের ইন্ডিয়ার ভারত সরকারের যে ভারত সচিব যারা আছে কী চেঞ্জ করতে হবে বা করা যেতে পারে তার একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, আপনাদেরকে বলি, আপনাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে, এই ভিডিওর মধ্যে আমার অনেক রকম ভুল ত্রুটি আছে আমি জানি, কারণ আমি প্রফেশনাল নয়, কারণ আমি এই জিনিসটা নিয়ে ভিডিও কোনোদিন করিনি, এটা ফার্স্ট টাইম। এবং অবশ্যই প্রথম ভিডিও করতে গেলে কিছু না কিছু ভুল ত্রুটি আসবেই, তো সেখানে ভুল ত্রুটি আসবে এবং কোনো রকমের ডেটা গণ্ডগোল, কোনো রকমের কিছু যাবতীয় যা কিছু প্রবলেম হোক না কেন, আপনারা কিন্তু অবশ্যই ভিডিও দেখার পরে ওই কমেন্ট বক্সে জানাবেন। তো ইন্টারন্যাশনাল রিলেশনশিপস অ্যাসপেক্ট দেখলাম, ইকোনমি অ্যাসপেক্ট, আমাদের ইন্ডিয়ার ইকোনমি খুবই খারাপ অবস্থা, সেটা হতে পারে -5 to -15% পর্যন্ত কন্ট্রাক্টস হতে পারে। অলরেডি ইতিমধ্যে একটা ডেটা রিলিজ করেছে ভারত সরকার যে শুধুমাত্র ফার্টিলাইজার ছাড়া আর সমস্ত সেক্টরে কিন্তু নেগেটিভ গ্রোথ আমরা দেখেছি এই টিল টুডে, মতলব আজকের দিন পর্যন্ত কিন্তু মাইনাস গ্রোথই চলছে। এবং সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যে আমরা একটা টার্ম আছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেখানে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাসপেক্টে আমরা দেখলাম মিনস I cover all these things in the overview, not details. সায়েন্স অ্যান্ড টেকনোলজি কী কী ভ্যাকসিন হচ্ছে, কী ভ্যাকসিন বানাচ্ছে, কী ট্রায়াল হচ্ছে, কোনটা ইলিগেলি কার দ্বারা পারমিশন করা, এই সমস্ত জিনিসগুলো ওভারভিউ একটা দিলাম। কিন্তু নেক্সট ভিডিওতে আমরা একটা করে আলোচনা করব। সোশ্যাল জাস্টিস বললাম অ্যান্ড সোসাইটি অ্যাসপেক্ট বললাম, তো এই সমস্ত জিনিসগুলো মনে রাখলে আপাতত কাজে আসবে। তো নেক্সট ভিডিওতে আমরা এক করে কিন্তু আলোচনা করব। সো আজকে আর বিশেষ কিছু বলছি না। এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগেই থাকে, এই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যতটা সম্ভব, যতটা দরকার, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যেখানে পারেন এই ভিডিওটা স্প্রেড করুন, অর্থাৎ শেয়ার করুন। এবং কোনো যদি ভুল ভ্রান্তি বা কিছু যদি আপনার ভিউ থাকে, তো আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। সো থ্যাংক ইউ, জয় হিন্দ।